প্রিয় দর্শক, রাজধানীর যানজট ছাপিয়ে গ্যালারি পুরো টিম এবার বিকেএসপিতে। আর বিকেএসপিতে চলছে জাতীয় ফুটবল দলের অনুশীলন। বিকেএসপির অনুশীলন ক্যাম্প থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসিমুল হাসান। গ্যালারির এবারের আয়োজনে পুরোটা জুড়ে থাকছে সাফ ফুটবল। আর এই বিষয়ে কথা বলার জন্য বিকেএসপিতে উপস্থিত আছেন দুজন অতিথি। আছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ মারুফুল হক ও অধিনায়ক মামুনুল ইসলাম। মারুফ ভাই এবং মামুন, আপনাদের দুজনকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। প্রথমে আমি আপনার অ্যাজ এ কোচ জানতে চাচ্ছি যে কালকের ম্যাচের ফলাফলে আপনি আসলে কতটা খুশি ছিলেন। প্রথম একটি মাত্র প্রস্তুতি ম্যাচ, যে ম্যাচ নিয়ে আপনারা খেলতে যাচ্ছেন ভারতের কেরালায়। অ্যাকচুয়ালি ম্যাচের আগে আমি বলেছিলাম যে এই ম্যাচটাতে আমাদের জয় পরাজয় মুখ্য না। আমার হলো আমরা যে এখানে 17 দিন ট্রেনিং করেছি, আমরা যে জিনিসগুলো শিখতে চেষ্টা করেছি, যেগুলো অর্জন করতে চেষ্টা করেছি এবং যে ভুল ত্রুটিগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছি, সেগুলো আমরা মাঠে কতটুকু একটা কম্পিটিটিভ ম্যাচে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পেরেছি। যদিও ম্যাচটা আমরা জিতেছি, শুধু আমি মনে করি ম্যাচটা আমরা জেতা পর্যন্ত 1 গোলের উইনিং, এছাড়া আমি ম্যাচটাতে কিছু পাইনি। কারণ আমি যেভাবে চেষ্টা করেছি, ওরা যেভাবে চেষ্টা করেছে এবং ট্রেনিং গ্রাউন্ডে ওদের মনোযোগ এবং যে জিনিসগুলো করার চেষ্টা করেছে এবং করেছে, সেটা কিন্তু কালকের মাঠে ওরা করতে পারেনি। সেই হিসাবে আমি পারফরমেন্স আমি মোটেই খুশি হতে পারিনি। কিন্তু যদি উইনিংটা এসেছে, উইনিংটা এটা ভুলে যেতে হবে, কারণ এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, আর আমাদের ওখানে কম্পিটিটিভ ম্যাচ খেলতে হবে। উইনিংটা তাদেরকে আত্মবিশ্বাস নিয়ে আসবে, কিন্তু সঙ্গে সঙ্গে যে তাদের উন্নতি করার আর অনেক জায়গা রয়েছে, সেটা আমি ওদের সঙ্গে আলাপ করেছি এবং কথা বলছি, এবং বাকি যে কদিন সময় আছে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা ট্রেনিংয়ে যেভাবে খেলি এবং সেটাই যেন মাঠে ম্যাচে ইমপ্লিমেন্ট করতে পারে, সেভাবে আমি কনসেন্ট্রেট করছি। ক্যাপ্টেন, কোচের যে কথাগুলো বললো, এই কথাগুলোর সাথে আপনি কতটা একমত? সত্যি বলতে কোচের সঙ্গে একমতই, কারণ আমরা 1 গোল ফার্স্ট হাফ বাদে যদি 1 গোল করার পর সেকেন্ড হাফে যে আমরা যে ফুটবল খেলেছে, যেটা কোচ বলেছে যে না মানে ট্রেনিংয়ে যেভাবে আমরা 100% ট্রেনিংয়ে যে ফুটবল খেলেছি এবং ম্যাচে তার 30%ও করতে পারি না, এটা সত্য। ওখানে আমাদের ডেভেলপ করতে হবে এবং বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা গোল করার পর গোল রাখার জন্য পিছনে চলে আসি। কিন্তু এটা হলো আপনার করতে হবে গোল একটা করার, যখন গোল একটা করতে পারবো মাসবি গোল 2টাও করতে পারবো। যত বেশি গোল করবে এবং 1টা থেকে 2টা যদি করি, তাহলে টিমের পারফরমেন্স আরও বেশি ভালো হবে। এবং আমরা যে স্টাইলে ফুটবল খেলি, কোচের আন্ডারে কোচ আমাদের যে স্টাইলে ফুটবল খেলার জন্য বলেছেন, ওই স্টাইলটা আরও বেশি শো হবে এবং বাংলাদেশের ফুটবল আরও বেশি ফাস্ট ফুটবল খেলাটাই সবাই দেখতে পাবে। মানে গোল যেটা হয়েছে, এটা এক কথায় তো অসাধারণ একটি গোল। ওখানে একটা কম্বিনেশন ছিল। আপনার টোটাল টিমটা কি এই কম্বিনেশনে খেলতে চায়? অ্যাকচুয়ালি অনেকগুলো এখানে আমাদের গেম প্ল্যান রয়েছে, স্ট্র্যাটেজি রয়েছে, কীভাবে অ্যাটাকে যাবে, কীভাবে ক্রসিং হবে, কীভাবে ওভারল্যাপিং রয়েছে। সেখানে 5-6টা নির্ধারিত ড্রিল রয়েছে এবং 5-6টা নির্ধারিত স্কিম রয়েছে। তো সেখান থেকে ম্যাচে সবগুলো করার দরকার নাই। যদি যখন সম্ভব হয়, সিচুয়েশন যদি ডিমান্ড করে, তাহলে একটা করলেই যথেষ্ট হয় এবং একটা থেকে গোল বেরিয়ে আসবে। আমরা সেভাবে চেষ্টা করেছি এবং কালকেরটা অনেকটা তারই ফসল আর কি। আমি বলবো যে প্রায় 60% ওই প্ল্যান মতোই হয়েছে আর কি। গোলটা নিয়ে কথা কি বলবেন? অসাধারণ একটি গোল। বলবো যে ফার্স্ট হলো আপনার ওখানে 1 টাচ 2 টাচে ডিফেন্সের সঙ্গে লেফট ব্যাক আর মিডফিল্ডের সঙ্গে ওয়াল করা এবং হেমন্ত স্পেস করে দেওয়া এবং মুন্নার ক্রসের রনি যে মিট করা ফার্স্ট পুল থেকে, এগুলো আসলে আমরা ট্রেনিংয়ে ডিল করেছি। বাট ট্রেনিংয়ে ডিল শুধু একটা করে নিয়ে মারুফ যেটা বলছে, অনেকগুলি ডিল করেছি। ডিলের মধ্যে একটাই ডিল ভালো হয়েছে, আরেকটা ডিল হয়েছিল বাট ওইটার ফিনিশিং হয় না। আপনার সেট পিস থেকে যে বলগুলা বারে ছিল, সেই জায়গায় তো মাথা ছোঁয়ালে গোল হতো। ওই জায়গায় এটা আমাদের আসলে সেট পিসের ব্যাপারে কোচ আমরা এই ফ্রেন্ডলি ম্যাচে আমাদের ওই যেটা সাফে সেট পিচ করবো, ওই সেট পিচগুলি এখানে করতে নিষেধ করা হয়েছে। কারণ আমরা এখানে যে সেট পিচ করবো, এটা যদি সাফেরটা যদি আমরা এখানে করি, দেখেন এখন আধুনিক জগতে কিন্তু আমরা যে ফ্রেন্ডলি ম্যাচ কালকে খেলেছি, এটা কিন্তু আজকে অলরেডি বা গতকালকে অলরেডি আপনার আফগান টিম আর মালদ্বীপ টিম নিয়ে নিবে। এখন আমরা যে স্টাইলে সেট পিচগুলি করি, কারণ একটা 90 মিনিটস ম্যাচে কিন্তু একটা সেট পিচে কিন্তু ম্যাচ ঘুরাই দিতে পারে যে কোনো সময়। তাহলে আমরা ওই প্ল্যানটা করি না, আমরা শুধু আপনার ডাইরেক্ট মারে ডাইরেক্টলি কর্নার বলেন, ফ্রি কিক বলেন, ডাইরেক্ট আমাদের সেট পিচ সাফে আরও নতুনত্ব আসতে পারে। এই কারণে নতুনত্বগুলি রেখে দিয়েছেন সাফের জন্য। মামুন, জামাল ভুঁইয়া, রাজু, এদের একটা কম্বিনেশন আছে, জাহিদ।
কালকে দেখলাম একটু এলোমেলো মাঝ মাঠে। অ্যাকচুয়ালি এই টিমটা হোল্ডিং মিডফিল্ডার জামাল ভুঁইয়াকে নিয়ে অনেকগুলো ম্যাচ খেলে আসছে। তো সেখানে জামাল ভুঁইয়ার রিপ্লেসমেন্ট আমি চিন্তা করেছিলাম রাজু এটা হালকা ইনজুরি ছিল, সেজন্য রিস্ক নেইনি। সেখানে খেলানো হয়েছে মিশুকে। তো মিশু থাকাতে একটা মানে তাদের সাথে কম্বিনেশনটা একটু প্রায় একটু ঘাটতি ছিল, এবং একই সঙ্গে যে হেমন্ত খেলতো নিচে ওদের সঙ্গে, মামুন, হেমন্ত এবং জামাল ভুঁইয়া ওখানে থাকতো। এখান থেকে হেমন্ত ওখান থেকে সরে যাওয়াতে সোহেল অনেক দিন পরে ভিতরে এসেছে, তো এই জন্য কম্বিনেশনে একটু প্রবলেম হয়েছে। তো ওরা মাঝে মাঝে ধরতে পেরেছে, মাঝে মাঝে ওটা অ্যাবসেন্ট হয়ে গিয়েছিল। তো আশা করি এখন আস্তে আস্তে আরও ঠিক হয়ে যাবে, যতই দিন যাবে ততই জিনিসটা কাটিয়ে উঠতে পারবে। ক্যাপ্টেন, স্ট্রাইকার হিসেবে এমিলি নেই এবং এমিলি আপনার একটা কম্বিনেশনও আছে ভালো, তো সেই জায়গায় যে সেট হবে তার প্রতি আপনি কতটা আত্মবিশ্বাসী, মানে আসলে এমিলের সঙ্গে আমাদের শুধু আমি জাহিদ, শুধু আমি না, আমি জাহিদ আমাদের 12 বছর ধরে, 10 বছর, 11 বছর একই সঙ্গে খেলা, তাদের তোর সঙ্গে আই কন্ট্যাক্টটা খুবই ভালো। এখন যে আসবে, ধরেন মাঝখানে এনামুল ভাই আসছে, তার মিটুন আসছে, তারপর এখন রনি, ডিপেন্ড করবে যে তার সঙ্গে আমরা যত তাড়াতাড়ি কথা বলে, যেমন কোচ অলরেডি জাহিদ সম্পর্কে তার ভালো ধারণা চলে আসছে যে জাহিদ কখন ক্রস করবে, জাহিদ কোন ক্রসে, জাহিদ বলে কোন জায়গায় মিট করতে হবে। অলরেডি রনির মোটামুটি আপনার 70 থেকে 60% জানা হয়ে গেছে। আর কিছুটা যদি সে মনোযোগে থাকে তাইলে প্রত্যেকটা ম্যাচে জাহিদের একটা ভালো ক্রস একটাতে ও মিট করে গোল করতে পারবে। কারণ আমার সঙ্গে আমি বলবো যে রনি আর আমি অলরেডি 2 বছর ধরে শেখ জামালে খেলি, কে আপনার এতটুক মানে বেশি গ্যাপ হবে না, কারণ আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও আছে। বাট কমপ্লিটলি এমিলি থাকলে ভালো হতো, কারণ ওর অভিজ্ঞতাটা সবসময় কাজে দিত, কারণ ওর এটা সহ আপনার 6টা সাফ হতে যাচ্ছিল এবং ন্যাশনাল টিমে অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে, ও বুঝে কোন সময় কি করতে হবে। আপনার সাইড বেঞ্চে যারা আছে এদের ভিতরে মানে শেষ দিকে এসে তুরুপের তাস কে হতে পারে, ধরেন ইনজুরি টাইমে হোক অথবা ব্যাকআপ প্লেয়ার হিসেবে? না, সাইড বেঞ্চে যারা থাকবে, এখানে সাফের একটা নিয়ম রয়েছে যে এখানে 17 জন ফিল্ড প্লেয়ার থাকবে, 3 জন গোলকিপার থাকবে, 20 জন থাকবে। এখানে সাইড বেঞ্চে আমি অবশ্যই সেভাবে আমার চিন্তা ভাবনা করেছি যে প্লেয়ারটা সে মাল্টি পজিশনাল ফুটবল পজিশনাল খেলতে পারে তাকে অগ্রাধিকার দেওয়া হবে, এবং এই ক্ষেত্রে তুরুপের তাস আমি মনে করি যেই যাবে তাকেই তুরুপের তাস হিসেবে থাকতে হবে, কিন্তু তাকে কনসেন্ট্রেট থাকতে হবে, তাকে ম্যাচে থাকতে হবে। যদি একটা প্লেয়ার সাইড বেঞ্চে থাকা অবস্থায় সে যদি ম্যাচ ফলো না করে, ম্যাচ রিড না করে, অপোনেন্ট রিড না করে, আমার প্লেয়িং স্টাইল যদি রিড না করে, তাহলে কিন্তু তুরুপের তাস হতে পারবে না। কিন্তু যেই হোক, চেঞ্জিং বা সাবস্টিটিউশন যে মাঠে যখনই আসুক, সে যদি সবসময় ম্যাচে থাকে এবং সে যদি সাথে সাথে নিজের টিমের খেলার স্টাইল এবং অপোনেন্ট রিড করতে পারে, তাহলে আমি মনে করি যে কেউ নামবে সেই তুরুপের তাস হতে পারবে। ক্যাপ্টেন হিসেবে মামুন, এবার আপনাদের যারা প্রতিপক্ষ তারা তো খুবই শক্তিশালী, তাদের বিপক্ষে আপনার আসলে জয়ের আশা কতটা? কিছু একটা অ্যাচিভ করতে গেলে প্রত্যেকটা টিমের সঙ্গে জিততে হয়, এবং আমরা কিছু অ্যাচিভ করতে যাব। শুধু এটা আমাদের 18 দিন 19 দিনের যে আমাদের নিউ কোচ মারুফ ভাই আসার পরে যে আমি কমিটমেন্ট করলাম, এই কমিটমেন্ট যদি আমরা সবাই ফলো করি এবং অ্যাজ এ টিম হিসাবে যদি খেলি, তাইলে সবই পসিবল। কারণ ফুটবল ইম্পসিবলের কিছুই না, ফুটবল সব কিছুই পসিবল। তাহলে গ্রিস ইউরো চ্যাম্পিয়ন হতো না, জার্মান ব্রাজিলকে 7 গোল দিত না। তো এগুলো আসলে সব কিছু পসিবল একটা জায়গায় অ্যাজ এ টিম হিসাবে খেলতে হবে, এবং আমাদের টার্গেট যেটা যে আমরা টুর্নামেন্ট শেষ করে জানি সাফ ট্রফিটা নিয়ে বাংলাদেশে ফিরতে পারি। এই টার্গেট পৌঁছাতে হলে আমাদের সবার যে আমরা এতদিন স্যাক্রিফাইস করছি এবং যত হার্ড ওয়ার্ক করছে, এটার কিন্তু প্রতিফল বলেন, ফলাফল বলেন, যেই বলেন, সব সাফের প্রত্যেকটা ম্যাচে আমাদের দিতে হবে, এবং প্রত্যেকটা ম্যাচে আমরা জয়ের লক্ষ্যে যাব। এটা আমাদের মেন্টালিটি আসতে হবে। আমাদের প্লেয়ারদের সবসময় মেন্টালিতে আমরা ম্যাচ যদি 2-0 পিছিয়ে থাকি, ওই ম্যাচে আমরা 3-2 জিতার মতো ক্ষমতা রাখি। এটা যদি সব প্লেয়ারদের মেন্টালিতে থাকে যে আমরা আমাদের বেস্ট পারফর্ম করব, যেটা চেঞ্জিং প্লেয়ার সবসময় কিন্তু বেস্ট পারফর্মাররাই চেঞ্জিং প্লেয়ার থাকে, যে তার উপর ডিপেন্ড করে ম্যাচ অলরেডি তৈরি হয়, যে সে নামলো টিম চেঞ্জ, খেলা চেঞ্জ হয়ে গেল, সঙ্গে সঙ্গে 2-3টে স্কোর হয়ে গেল। প্লেয়ারদের মেন্টালিটি হতে হবে আমাদের সব 28 জনদের, আমি বলবো যে 20 জন 28 জনেরই যে চ্যাম্পিয়নশিপ, আমরা চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার, আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পারি। আপনার গোটা টিমের সাথে তো 16 কোটি মানুষ, তো এত বড় একটা শক্তি নিয়ে আপনারা যাচ্ছেন ভারতের মাটিতে। 95 সালে বাংলাদেশের ফাইনাল ম্যাচে কিন্তু ভারতের মাঠে বাংলাদেশ টিমের যে অনুশীলনে একটু সমস্যা ছিল, মানে
টিমগুলো ঠিকমতো অনুশীলন করতে পারছিল না, এরকম একটি প্রতিকূল অবস্থা আপনারা পড়তে পারেন, এই জাতীয় বিষয়গুলো কি আপনারা অবগত এবং প্রস্তুত আছেন? 95 আর 2015 এটা প্রায় 20 বছর হয়ে গিয়েছে। তো আমি মনে করি যে এখনকার প্লেয়ারদের যে তাদের প্রফেশনাল মেন্টালিটি অ্যাটিটিউড এটাও ডেভেলপ হওয়ার কথা, যেহেতু সব কিছু ডেভেলপ হয়েছে। এটা একটা টিমের এরকম হতেই পারে, একটা কোনো জায়গায় নতুন জায়গায় খেলতে গেলে তাদের ব্যবস্থাপনা বা তাদের ফেসিলিটিস এগুলো কিন্তু এদিকে কনসেন্ট্রেট না করাই ভালো। আমরা ধরে নিব যে আমরা বেস্টটা পাবো না কোথাও, কিন্তু এর ভিতর দিকে আমাদের পারফর্ম করতে হবে। যদি প্লেয়াররা যদি তাদের গোল এবং তাদের টার্গেট ঠিক থাকে, তাহলে কিন্তু এসব ছোটোখাটো বিষয় কখনো তাদের টার্গেট থেকে মানে ডিস্ট্রাক্টেড করতে পারবে না, আমি আশা করি। এবং আমি এই মেসেজটাই দিয়ে আসতেছি সবসময় যে যত কিছু প্রতিকূলতা থাকুক সব কিছুর বিরুদ্ধেই তোমাকে পারফর্ম করতে হবে এবং সব কিছুর জবাব কিন্তু মাঠেই দিতে হবে পারফর্ম করে। বাংলাদেশের ডিফেন্স নিয়ে অনেক কথা হয়, কিন্তু নেপালের সাথে ম্যাচটা ডিফেন্স বেশ ভালোই খেললো, যেটা দেখলাম আমরা। মামুন, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে নেপালের সাথে প্রস্তুতি ম্যাচে আমাদের রক্ষণভাগ গোল খায়নি, এটি একটি মানে আশাবাদী বিষয়। হ্যাঁ, এটা পজিটিভ সাইড, কারণ লাস্ট অনেকগুলি ম্যাচে আমরা সবসময় গোল রিসিভ করেছি, বাট কালকে ডিফেন্স খুবই ভালো খেলেছে, কারণ সবসময় তারা বিল্ড আপও থেকেও ভালো বিল্ড আপ করেছে। এটা আমাদের যখন পায়ে বল ছিল এবং ডিফেন্সিভ ক্ষেত্রে সবসময় তারা প্যাক ছিল, এই কারণে কিন্তু নেপাল কোনো সুযোগ তৈরি করতে পারে নাই, শুধু একটা পোস্টে লেগেছে, এটা অনেক দূর থেকে। তাছাড়া কিন্তু আপনার নেপাল যে আমাদের মতো ধরেন যে কোনো একটা ছোটোখাটো ওপেন করা বা টুকিটাকে ওপেন করতে পারে না, তারা শুধু ফুটবলই খেলেছে, বাট কোনো স্পেস ওইভাবে পাওয়া হয় নাই তাদের। আমি বলবো এটা আমাদের সাফের জন্য খুবই পজিটিভ সাইড, কারণ ডিফেন্স নিয়ে, মিডফিল্ড নিয়ে, অ্যাটাকিং সাইড নিয়ে অনেক কাজ করা হয়েছে, তার মধ্যে বেশি ডিফেন্স নিয়ে কাজ করা হয়েছে, শুধু ডিফেন্ডিং ক্ষেত্রে না, আমি বলবো যে ফুল টিম ডিফেন্ডিং নিয়ে, যেটা মারুফ ভাই আমাদের এই 18 দিনের মধ্যে প্রত্যেকটা বিকাল সেশনে টিমের ওয়ার্ক নিয়ে অনেক কাজ করা হয়েছে, যে আমাদের পুরো টিম ডিফেন্ডিং যেন একটা শেপে থাকে। যখন একটা টিম একটা গুড শেপে থাকে, ডিফেন্ডিং শেপে, ওই টিম কোনো সময় গোল রিসিভ করতে পারে না। মানে ভাই, আমরা দেখি যে যারা শারীরিক গঠনে, দৈহিক গঠনে একটু বেশি বল, বিশেষ করে যেন আফগানিস্তান, এরা এরিয়ালে ভালো খেলে, যেহেতু হেডে তারা পায়। তো এই সকল বিষয়গুলো আপনি বলেছেন যে আপনার কাছে মালদ্বীপ, আফগানিস্তান এদের ভিডিও ফুটেজ আছে, অ্যানালাইসিস করেছেন, সেই অনুযায়ী আপনার হার্ট ট্রেনিং বলেন বা এই ট্রেনিংগুলো কেমন ছিল? না, অ্যাকচুয়ালি যে আমরা আফগানিস্তান থেকে ফিজিক্যালি পিছনে রয়েছি, তাদের আমরা এই 3 সপ্তাহের ট্রেনিংয়ে তাদের সময় পর্যায়ে চলে যাব সেটা কিন্তু মাথায় ছিল না। মাথায় ছিল যে আমাদের সক্ষমতা যেটা রয়েছে, আমাদের প্লেয়ারদের, আমাদের দেশের প্লেয়ারদের যে সক্ষমতা রয়েছে পুরোটা বের করে নিয়ে আসা, এবং সেটা একটা হার্ড ট্রেনিংয়ের ভিতর দিয়ে। এটা হার্ড ট্রেনিং ছাড়া একটু বের করে নিয়ে আসা মুশকিল। যদিও সময় কম ছিল, এখানে ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে রিকভারি দিতে আছে, কারণ আমি জানি আমার 21 দিনে সব কিছু করতে হবে, হার্ড ট্রেনিং করতে হবে, আবার তাদেরকে ম্যাচ লাইক ফিটনেস নিয়ে আসতে হবে এবং ম্যাচ লাইক ফিটও থাকতে হবে। সেই জন্য তাদেরকে আমি গত 17 দিনে প্রায় 34-35 সেশন হয়েছে। এই সেশনের মাঝখানে ওদেরকে রিকভারি দেওয়া হয়েছে, যেন ম্যাচের পূর্বে টুর্নামেন্টের পূর্বে পুরোপুরি ফিট থাকে ফিজিক্যালি, মেন্টালি। এই সময়টাতে তাদের যে মনোযোগ ছিল, তাদের স্যাক্রিফাইস ছিল এবং হার্ড ওয়ার্কিং, এটা একটা গোলকে সামনে রেখে, টার্গেটের সামনে রেখে যে প্লেয়াররা মোটিভেটেড ছিল এবং যে কোনো কিছু ওরা হাসি মুখে নিয়েছে এবং কখনো কোনো কষ্ট মনে হয়নি। দিনে 3-4টা সেশন হয়েছে, সবগুলো সেশনে ইন টাইমে সবাই মানে ফুল কনসেন্ট্রেটেড ছিল। এটা একটা ইতিবাচক, এবং এটাই কিন্তু মানে আমাকে আরও সামনে তাকাতে, গোলটা আরও ক্লিয়ার সেট করতে আমাকে সহায়তা করছে। এই যে ক্রিকেটে আমরা দেখি যে মাশরাফি মাঠে নামলেই একটা টিমের চেহারাটা পাল্টে যায়, এবার কি সাফে আমরা দেখতে পারবো যে কোচ মারুফ এবং মামুনের যেই কম্বিনেশন, মানে এরা দুজন মাঠে থাকা মানে টিমের আসলে টোটালটাই একটা পরিবর্তন, আলাদা একটা স্পিড পাবে, অন্য একটা বাংলাদেশ পাবে? না, অ্যাকচুয়ালি ক্রিকেটের যে খেলার সময় এবং এনভায়রনমেন্ট ফুটবলেরটা কিন্তু সেরকম না। ফুটবল, হ্যাঁ, কারণ ক্রিকেটে আপনার একজন, হ্যাঁ, লিডারশিপের জায়গাটা এখানে আমি মনে করি না এরকম কিছু রয়েছে। কারণ কি জন্য এখানে প্লেয়ারদের 90 মিনিট খেলতে হবে, সেখানে পালস রেট 180 190 থাকে, সেখানে 120 মিনিটও খেলতে হতে পারে, কিন্তু 90 মিনিটে পালস রেট 180 190 90 আপ থাকে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে পূর্বের অভ্যাস যেটা রয়েছে, সেই অভ্যাসটাই কিন্তু তাদের মাঠে এটা মানে অটোমেটিক তাদের পারফর্ম করতে হবে। কিন্তু বাইরের থেকে হয়তো তাৎক্ষণিক একটা ভুল আমি কারেক্ট করে দিতে পারি বা তাৎক্ষণিক একটা চেঞ্জ আমি করে দিতে পারি, কিন্তু টোটালি তাদের মেন্টালিটি আমার পক্ষে চেঞ্জ করা সম্ভব না। এই যে তাদের যে
গত সময় ম্যাচের আগের গত সময়টাতে তাদের যে প্রিপারেশন, তাদের যে কনসেন্ট্রেশন, এটাই কিন্তু মাঠে তাদের এটা অটোমেটিকলি হওয়ার কথা। তো সেই ক্ষেত্রে হয়তো এটা কারো কারো ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হতে পারে একজন ক্যাপ্টেন, একজন কোচ একটা তাদের পার্সোনাল কিছু পার্সোনালিটি দিয়ে বা পার্সোনাল কিছু অ্যাটিটিউড দিয়ে বের করে নিয়ে আসতে পারে। তো ওটার দিকে আমরা তাকিয়ে নিই, আমরা আসলে বাস্তবটার দিকে তাকিয়ে আছি যে বাস্তব যেটা আমাদের রয়েছে, যেটা আমাদের অর্জন করেছে সেটাই মাঠে ইমপ্লিমেন্ট করতে এবং সেটাই দিন সেই টিম পারফরমেন্স করে দলকে বের করে নিয়ে আসে। মামুন, আপনাদের যারা প্রতিপক্ষ আফগানিস্তান, মালদ্বীপ, এই দলের বিপক্ষে মানে জয় আনতে হলে বাংলাদেশ দলটাকে আসলে কেমন খেলতে হবে? একটা ম্যাচে জয় আনতে হলে শুধু আফগানিস্তান আর মালদ্বীপ না, প্রত্যেকটা যাদের সঙ্গে আমরা ফেস করব আমাদের বেস্ট পারফর্মটা করতে হবে, সুযোগ কাজে লাগাইতে হবে। মানে সুযোগ বলতে ফার্স্ট চান্স মানে স্কোর করতে হবে, মানে হাফ হাফ চলে এটা ফুল করতে হবে, তখন কিন্তু একটা টিম ভালো শেপে চলে আসে। এবং আমি বলবো যে আফগানিস্তানের সঙ্গে আমাদের অতীতের রেকর্ড ভালো, বলতে গেলে আমরা এখনো তাদের সঙ্গে হারি নেই, যতগুলি ম্যাচ খেলেছি নাইলে ড্র হয়েছে নাইলে আমরা জিতেছি। এবং তারা আমাদেরকে হারাইতে পারে না, এটা আমাদের মানসিক দিক দিয়ে সাহস দিবে। বাট অল টাইম ফার্স্ট ম্যাচ, একটা টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ সবসময় ইম্পর্টেন্ট হয়, সেমিফাইনাল স্টার্টটা ভালো হতে হয়। ফার্স্ট ম্যাচ যখন ভালো হবে পুরো টুর্নামেন্টটা তখন ভালো যাবে, তখন আমাদের ফার্স্ট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আফগান, মালদ্বীপ তারা আমাদের থেকে শক্তিতে অনেক বেশি বললে হবে না, কাগজে কলমে আসলে শক্তিতে বেশি 19-20 বললে হবে, বাট পারফরমেন্সে কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারে। তাহলে আমাদের সবাইকে পারফর্ম করতে হবে। যেমন লাস্ট ম্যাচ যেভাবে আমরা খেলেছি তার থেকে আমাদের আরো 30% বেশি এফোর্ট, তার থেকে বেশি 30% আমাদের টিম ওয়ার্ক, 30% মুভমেন্ট থেকে শুরু করে সবকিছু, যে আমরা এক গোল করতে পারলে আরেকটা গোল কেন করতে পারবো না, 2-0 চলে যায়। আর আমরা একটা মানসিকভাবে স্ট্রেংথ থাকতে হবে, যদি আমরা গোল রিসিভ করে আমরা কামব্যাক জানি করতে পারি, এটা এই মানসিকতা যদি আমাদের থাকে, মাসবে আমরা আফগান বলেন, আপনার মালদ্বীপ বলেন, বা সাবকন্টিনেন্ট না, সাবকন্টিনেন্টের বাইরে যে কোনো টিমই বলেন, সবকিছুতে পসিবল যেন আমরা কামব্যাক করতে পারবো। আর ভাই, আমাদের এখানে দেখা যায় যে শেষ 10 মিনিট মানে বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায়। এই সময়টা আমরা চাপটা নিতে পারি না। দেখা যাচ্ছে যে কালকেও দেখলাম যে ট্রানজিশন পিরিয়ডে আমাদের ডিফেন্সে 2 জন বা 3 জন থাকে, বাকিরা ঠিক এসে আসে যোগ দিতে পারে না। এই জায়গাটা আপনার ট্রেনিং এর এটা ছিল কি? না, এখানে একটা জিনিস যে লাস্ট 15 মিনিটস মানে আপনার 80, 76 মিনিটস, 90 মিনিটস, এখানে গোল ওয়ার্ল্ডের যত ধরনের কম্পিটিশন সব জায়গায় কিন্তু এখানে গোলের হারটা বেশি, রেটটা বেশি। তো আমাদের এখানে অনেকটা তাই, কিন্তু আমরা দেখা যাচ্ছে সবসময় এই টাইমটা দিয়ে গোল খাচ্ছি। তো এটার জন্য মূলত দায়ী হলো সেই সময় তাদের কনসেন্ট্রেশন এবং ফিটনেসটা মূলত। তখন এই শেষ 15 মিনিটে যদি তাদের ফিটনেস এবং তাদের কনসেন্ট্রেশন ঠিক থাকে তাহলে এই মানে সিলি মিস্টেকগুলো হবে না এবং এররগুলো, ডিফেন্সিভ এররগুলো কম হবে। তো আমি সেই জন্য ফিটনেসটা মাথায় রয়েছে, তাদের ফিটনেস কীভাবে ওই শেষ পর্যন্ত ফিটনেসটা ধরে রাখতে পারে সেই জন্য কিছু ড্রিল করানো হচ্ছে এবং মেন্টালি তাদেরকে কিছু ড্রিল করানো, মেন্টালি স্কিলও করানো হচ্ছে, যাতে লাস্ট মিনিটের শেষ মুহূর্তগুলো তাদের মনোযোগী থাকে এবং তাদের যে খেলার স্টাইল এবং তাদের যে স্ট্র্যাটেজি এটাতে ভুলে না যায়, এটার জন্য তাদের সঙ্গে কাজ করা হচ্ছে। আচ্ছা, অনেকে দেখা যায় যে গোললেস ড্র, বাকি আছে ধরেন 10 মিনিট বা 5 মিনিট, এই সময় অনেকে আপনার ডিফেন্স নামায় একজন, কিন্তু অনেক ভালো ভালো কোচ বলে যে না, আমি ডিফেন্স না, আমি অ্যাটাকিং ফিল্ডার আমার দরকার, যে আক্রমণ করতে পারে। আপনারা কোনটাতে বিশ্বাসী আসলে? এটা অবশ্যই সিচুয়েশন ডিমান্ড করে, কারণ এখানে দেখতে হবে যে অপোনেন্ট লাস্ট 10 মিনিটে ওরা কীভাবে অ্যাটাক করছে, ওরা কি ডিরেক্ট বল খেলছে নাকি বিল্ড আপ অ্যাটাক করছে। যদি বিল্ড আপ অ্যাটাক করে তাহলে হয়তো আমি একটা ডিফেন্সিভ মিডফিল্ড বাড়িয়েছি, এটা নষ্ট করতে পারি। যদি ওরা ডিরেক্ট অ্যাটাক করে তাহলে সেক্ষেত্রে আমার ডিফেন্স একটা বাড়িয়ে দিতে পারি। এটা ডিপেন্ড করে অপোনেন্টের খেলার স্টাইলের উপরে বা আমাদের রিসোর্স যারা মাঠে আছে তাদের ক্যাপাবিলিটির উপর নির্ভর করে যে আমি কীভাবে যাবো। এটা অবশ্য আগ থেকে বলা যায় না, তবে এরকম সিচুয়েশন যদি হয় তাহলে অবশ্যই আমার মাঠে যে রিসোর্স আছে সেটার উপরে এবং তারা অপোনেন্ট কীভাবে অ্যাটাক করছে সেটার উপর নির্ভর করে আমার চেঞ্জিং। যেমন প্রতিপক্ষ জানে যে আপনি ভালো প্লেয়ার, যেহেতু আপনি ভারতের মাটিতে ইন্ডিয়ান সুপার লিগ অংশ নিয়েছিলেন, আপনি বা জামাল ভুঁইয়া বা জাহিদ, এদের যদি তারা ব্লক করে, সেই জায়গায় বাংলাদেশের ব্যাকআপ এটা কি? আমি বলবো যে আমাদের টিমে এখনো ব্যাকআপ প্লেয়ার আছে বর্তমান পরিস্থিতিতে, কারণ অ্যাজ এ টিম হিসাবে বলবো যে 28 জন প্লেয়ার যেভাবে পারফর্ম করছে, আমার কোচ 20 জন করতে
আমার কোচেরও একটু হইলো লাস্ট পর্যন্ত হইলো ট্রাই, মানে কাকে রেখে কাকে বাদ দিবে, যে পারফর্মার তাকে রাখতে হবে। বাট 28 জন যে পারফর্ম করছে, যে 28 জন যে মাঠে যে সিরিয়াসনেস ছিল, মেন্টালি স্ট্রেংথ মানে স্ট্রং ছিল, প্রত্যেকটা ট্রেনিংয়ে প্রত্যেকটা সেশনে সবাই সবার বেস্টটা দেওয়ার ট্রাই করছে। এইসব ক্ষেত্রে হয় কি বেস্ট পারফর্মার এমনিতেই তৈরি হয়ে যায়। যদি আমাদের কোনো টিমের বেস্ট প্লেয়ার কাউকে যদি আটকানো হয়, তো পরের একটা যে কোনো একজনকে বেস্ট প্লেয়ার হিসেবে মাঠে নিজেকে তৈরি করতে হবে। কারণ আমাদের টিমে অনেক ম্যাচ উইনারও আছে, আমাদের টিমে অনেক ভালো প্লেয়ার আছে, ইয়ং থেকে শুরু করে আমাদের সিনিয়র দিকেও আপনি দেখবেন হেমন্ত, ও কিন্তু পারে একটা ম্যাচ ঘুরে দিতে। সোহেল রানা, জাহিদ, আমাকে বলেন, জামালকে বলেন, আমাদের নাসিরকে বলেন, তাদেরকে যদি কেউ কোনো জায়গায় সেট পিস থেকে শুরু করে খেলানোর মধ্যে যদি আটকানো হয়, তারা কিন্তু এভারেজটা করে দিতে পারবে, কারণ তাদের কাছে ওই কোয়ালিটি আছে। অ্যাকচুয়ালি যে মামুন যেটা বললো যে এই টিমটাতে অনেক কম্বিনেশন রয়েছে, যেরকম এক্সপিরিয়েন্স রয়েছে সেরকম ইয়াং প্লেয়ার রয়েছে, এবং একজন যদি বন্ধ করে দেয়, একজনকে যদি ব্লক করে অপোনেন্ট, সেক্ষেত্রে আরেকজন পারফর্ম কীভাবে করবে সেটাও কিন্তু তাদেরকে ট্রেনিংয়ে দেখানো হয়েছে, যে ব্লক প্লেয়ারের পিছন থেকে কীভাবে আরেকজন যায় ওই জায়গাটা নিতে হবে। এটা আমি মনে করি সেটা ওরা ভালোভাবেই করতে পারবে, এবং যেহেতু এই ট্রেনিংগুলো হয়েছে, তো আমি আশা করি এটা মাঠে ইনস্ট্যান্ট ওরা এটা ইউজ করতে পারবে। ফুটবল তো গোলের খেলা, যেহেতু বাংলাদেশে অনেক বছর যাবত স্ট্রাইকিংয়ে একটা ঘাটতি আছে, সেক্ষেত্রে আপনারা মানে গোলটা কার কাছে আশা করেন, মানে মূলত ভরসাটা কি আর কি টিমের? অ্যাজ এ টিম হিসাবে যদি চিন্তা করা হয়, এখনকার সময়ে স্ট্রাইকার গোল করলে যে টিম জিতে এরকম খুবই কম আছে। সবসময় দেখবেন মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ডার, নাইলে ডিফেন্ডার, নাইলে উইঙ্গার, বেশিরভাগ গোল উইং থেকে আসে, উইঙ্গাররাই গোল করে। তাহলে ডিপেন্ড করবে একটা টিমের কতজন ম্যাচ উইনার প্লেয়ার আছে। স্ট্রাইকার তার স্পেস তৈরি করে দিবে, যে আমাদের পিচ থেকে যারা যাব তাদের স্পেস কিন্তু ওয়ান স্ট্রাইকারই তৈরি করে দেয়। তাইলে গোল করার কিন্তু ক্ষমতা থাকতে হয় মিডফিল্ডারদের আর উইঙ্গারদের। আমি ডিপেন্ড করি একটা টিম উইনিং পিছনে 11 প্লেয়ার গোল করতে হবে। যেমন আমাদের গোলকিপার পেনাল্টি স্পেশালিস্ট হলে, পেনাল্টি পেলে তাকে পেনাল্টি মেরে টিম জিতাইতে হবে। এরকম যদি কোনো স্পেশালিস্ট পুরো টিমের মধ্যে থাকে, তাই আমি বলবো যে ওই টিম যে কেউ গোল করতে হবে, আর ওই টিমের মধ্যে সব কিছু কোয়ালিটি আছে উইনিং করার জন্য, এটা যে কোনো টিমই হোক। সেক্ষেত্রে আপনার ফরমেশন কি 4-4-2 না অন্য? না, একটা ফিক্সড কোনো ফরমেশনে আমি তাদেরকে গত কয়েকটা দিন যে সময় দিয়েছি, একটা ফিক্সড কোনো ফরমেশনে করিনি। ভেরিয়েশন থাকতে পারে, এটা অপোনেন্ট বুঝে এবং আমার প্লেয়ারের ফিটনেস, তাদের অ্যাভেলেবিলিটি, এগুলোর উপর নির্ভর করে। সেখানে আমরা সাধারণত আমরা লোকাল লিগে যেগুলো খেলি সেগুলো 4-2-3-1 অথবা 4-3-3, এই দুইটা ফরমেশনে আমরা যেতে পারি। হয়তো কোনো সময় হয়তো 4-5-1 চলে যেতে পারি। এটা ডিপেন্ড করে ম্যাচের উপরে এবং ম্যাচের ভলিউমের উপর নির্ভর করবে যে আসলে কোন ফরমেশনে যাব। টাইব্রেকারও ভাগ্য নির্ধারণ করে, সেক্ষেত্রে পেনাল্টি শুটআউটটা কতটা অনুশীলন করেছিল? না, পেনাল্টি শুটআউটটা একবারে বিগিনিং অফ দ্য সিজন বা বিগিনিং অফ দ্য ট্রেনিং সেশনের শুরুতে দরকার নেই। যখন এটা মনে হচ্ছে যে এখন হ্যাঁ টাইব্রেকারের প্রয়োজন, তখন কিছু শট যারা স্পেশালিস্ট আছে তাদেরকে দিয়ে কিছু জাস্ট রিপিটেশন করালে এবং কিছু রিহার্সাল করালে এটা চলে আসবে। মামুন, 16 কোটি মানুষ তাকিয়ে আছে 2003-এর পর আরও একটি সাফের শিরোপা নিয়ে বাংলাদেশ ফুটবল দল ফিরুক। এ বিষয়ে যদি আপনি দর্শকদের কিছু বলেন। আমি বলবো সর্বপ্রথম আমাদের প্লেয়ারদের উপর বিশ্বাস রাখতে হবে, যে বাংলাদেশি ফুটবল প্লেয়াররা কিছু করতে পারে, এবং অনেস্টলি তাদেরকে সাপোর্ট করতে হবে। একটা জায়গায় আলোচনা থাকবে, আমি বলবো যে আপনাদের সাপোর্ট খুবই আমাদের জন্য জরুরি, এবং 16 কোটি মানুষের দোয়াও আমাদের জন্য জরুরি, যে আমরা যখন একটা কিছু ট্রফি আনার জন্য বা সাকসেসের জন্য যাচ্ছি, আপনাদের দোয়াটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট। আর আপনারা আমাদের উপর বিলিভ রাখতে পারেন, আমরা আমাদের বেস্ট পারফর্ম দিয়ে লাস্ট পর্যন্ত ট্রাই করে আমরা ভালো কিছু করে দেশে ফিরবো। মারুফ ভাই, অ্যাকচুয়ালি অ্যাজ এ কোচ হিসাবে, বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হিসাবে আমি এই টিমটার দায়িত্ব নেওয়ার পর আমি চেষ্টা করেছি তাদেরকে হার্ডওয়ার্ক করানো, কারণ হার্ডওয়ার্ক ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব না। তারপরে যেহেতু সাফটা অনেকদিন যাবৎ বাংলাদেশ সাফে কোনো সাফল্য পাচ্ছে না,
তো সেই জন্য আমরা গোলটা সেট করেছিলাম যে আমরা এবার সাফে চ্যাম্পিয়ন হব, এবং প্লেয়াররা কিন্তু সে মতে মোটিভেটেড রয়েছে এবং তারা অনেক হার্ড ওয়ার্ক করেছে, অনেক কষ্ট করেছে, অনেক স্যাক্রিফাইস করেছে। আশা করি আপনারা তাদের এগুলোতে মূল্যায়ন করবেন এবং তাদেরকে দোয়া করবেন যেন তারা সফলকাম হতে পারে। আমি সবার কাছে বাংলাদেশ ন্যাশনাল টিম ফুটবল যেন নেক্সট সাব ফুটবল চ্যাম্পিয়ন হতে পারে এই জন্য সবাই দোয়া করবেন এবং সবসময় প্লেয়ারদেরকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করছি। ওকে, মারুফুল হক এবং অধিনায়ক মামুন, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের গ্যালারি অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরাও আশাবাদী এবং বাংলাদেশ দলের জন্য দোয়া চাচ্ছি, সমর্থনও করছি যাতে বাংলাদেশ দল 2003-এর পর আরও একটি সাফের শিরোপা নিয়ে দেশে ফিরতে পারে। সেই প্রত্যাশা শেষ করলাম আজকের মতো গ্যালারি। দেখা হবে আবারও আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ।